গল্পের নাম রহস্যময়ী খরগোশ রাজকন্যা। রহস্যময়ী এক রাজ্য এলিজা। এলিজা রাজ্য এমনই একটি গোপন রাজ্য, যে রাজ্যের তল্লাশি করতে যুগে যুগেই অনেক দার্শনিকরা চেষ্টা করেছেন। অনেকে অনেক কিছু উদ্ভাবন করতে পেরেছেন, অনেকে কিছু অজানাই রয়ে গিয়েছে। আর বর্তমান প্রজন্মে এলিজা রাজ্যের রাজকন্যা এলফার হাতেই এখন রাজ্যের সুরক্ষার ভার অর্পণ করা হয়। রাজকন্যা এলফা ছোট থেকেই সাহসী ও বিচক্ষণ, তাই রাজ্যের সবাই রাজকন্যা এলফার হাতে রাজ্য বাঁচানোর দায়িত্ব প্রদান করে। রাজকন্যা এলফা রাজকীয় খরগোশ বংশের উত্তরাধিকারী। এবার রাজকন্যার সময় এসেছে মানুষের রূপ ধারণ করে রাজ্য বাঁচানোর উদ্দেশ্যে রওনা দেওয়া। এলিজা রাজ্যের শত্রু রাজ্য পেলেভেস রাজ্য। এলিজা রাজ্যের সকল সদস্য অ্যানিম্যাল স্পিরিট প্রজাতি, কিন্তু পেলেভেস রাজ্যের ধারণা তারা আসলে দৈত্য। তাই তারা বিশ্বের সামনে অ্যানিম্যাল স্পিরিট প্রজাতির উপর গবেষণা উপস্থাপন করতে চায়। এতে মানুষ প্রজাতির দারুণ সুবিধা হবে, কিন্তু অ্যানিম্যাল স্পিরিট প্রজাত বিলুপ্ত হয়ে যাবে। রাজকন্যা এলফির উপস্থিতিতে তা সে কখনোই হতে দেবে না। এই উদ্দেশ্যে রাজকন্যা মানুষের রূপ ধারণ করে পেলেভেস রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। রাজকন্যা নতুন রাজ্যে এসে কিছুই বুঝতে পারে না। সকলেই মানুষ, সব কিছু তার কাছে কেমন যেন অজানা। কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারে না। যদিও সে এখন মানুষের রূপে, কিন্তু রাজকন্যা এলফার অন্যরকম সৌন্দর্য মানুষের নজর কাটতে থাকে। সেদিন পেলেভেস রাজ্যের রাজপুত্র আরফান রাজ্যের বিখ্যাত মেলায় ঘুরতে এসেছিলেন। মেলা উপভোগ করতে করতে হঠাৎ চোখ পড়ে যায় সেই সুন্দরী রাজকন্যা এলফার উপর। রাজকুমার দেখেই বুঝতে পারেন এই মেয়েটি কোনোভাবেই তার নিজের রাজ্যের নয়। তিনি চিন্তা করেন, কিন্তু সে এত রূপসী কিভাবে হতে পারে? রাজকুমারের প্রথম দেখাতেই রাজকন্যাকে খুব পছন্দ হয়ে গেল। রাজকন্যা কেমন যেন ভবঘুরে হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকেন। তাই রাজপুত্র রাজকন্যার কাছে গিয়ে বলেন, এই যে আপনাকে বলছি, হ্যাঁ আপনি অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে মেলা দেখতে এসেছেন, তাই না? রাজকন্যার একমাত্র উদ্দেশ্য নিজের রাজ্যকে মানুষের হাত থেকে বাঁচানো। তাই তিনি রাজকুমারের কথার কোনো উত্তর না দিয়ে সামনে চলতে থাকলেন, কারণ তার এসব মজার গল্প করার কোনো সময় নেই। কিন্তু রাজপুত্র তার পিছু ছাড়লেন না। আবারও জিজ্ঞেস করলেন, আপনার কি মেলা পছন্দ হচ্ছে না? আপনাকে খুব একটা খুশি দেখাচ্ছে না। রাজকন্যা এলফার কাছ থেকে এবারও রাজপুত্র কোনো পাত্তা পেলেন না। তখন রাজকুমার বললেন, দেখুন, আপনি নিশ্চয়ই অন্য রাজ্য থেকে এসেছেন। আপনি কিন্তু আমার রাজ্যের অতিথি। রাজকুমার হিসেবে এটা কিন্তু আমার দায়িত্ব আপনার খেয়াল রাখা, তাই নয় কি? এবার রাজকন্যা এলফা রাজকুমারের কথার উত্তরে বললেন, আচ্ছা, আপনি কে বলুন তো? দয়া করে আমার পিছনে ঘুরে নিজের সময় নষ্ট করবেন না। তখন রাজকুমার বললেন, বারে, আমি তো রাজকুমার আরফান। আপনি যে আমার কথা শোনেননি, এতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। তখন রাজকন্যা এলফা বললেন, আমাকে ক্ষমা করবেন রাজকুমার, আমি আপনাকে কখনো দেখিনি, তাই চিনতে ভুল হয়েছে। রাজকুমার খুশি হয়ে বললেন, এই তো এখন চিনলেন। যেহেতু আপনি নতুন এসেছেন, চলুন আপনি আমার সাথে, আপনাকে রাজ্য পরিচয় করিয়ে দিই। রাজকন্যা এলফা চিন্তা করলেন, পেলেভেস রাজ্যের উত্তরাধিকার যদি রাজপুত্র আরফান হয়, তার সাথে গেলে হয়তো রাজকন্যা উদ্দেশ্যে সফল হতে এক ধাপ এগিয়ে যাবে। তাই তিনি রাজকুমারের সাথে গেলেন। রাজকন্যা রাজি হয়েছে বলে রাজকুমার তো ভীষণ খুশি। তিনি তাকে নিয়ে গেলেন রাজ্যে। রাজকন্যা এলফার কাছে মানুষ রাজকুমার আরফানের রাজপ্রাসাদ বেশ অন্যরকম ও অবাক লাগল। তার কাছে মনে হচ্ছিল এটা একটা স্বপ্নের রাজ্য। রাজকন্যা এলফা রাজকুমারের বন্ধু দেখে তাকে দাসদাসীরা ঝলমলে পোশাক ও সাজসজ্জা দিলেন। রাজকুমারীর এমন রূপ দেখে রাজপুত্র থমকে দাঁড়ালেন, যেন আর চোখ সরাতে পারছিলেন না। তাকে রাজকীয়ভাবে আপ্যায়ন করা হলো
রাজকন্যার এত সব আয়োজনে ও আপ্যায়নে অনেক ভালো লাগছিল সেই দিন, কিন্তু সন্ধ্যা নামতেই তার আবারও মনে পড়ে গেল উদ্দেশ্যের কথা। রাজকন্যাকে নির্দেশনা দেওয়া হয়েছিল পেলেভেস রাজ্যের মানুষ রাজবংশ থেকে 3টি স্বর্ণপত্র খুঁজে বের করা, কিন্তু এই কাজটি করতে হবে চন্দ্র বছরের 2য় পূর্ণিমার রাতের মধ্যেই, কারণ এই 3টি স্বর্ণপত্রেই অ্যানিম্যাল স্পিরিট প্রজাতির আসল রহস্য বর্ণনা করা হয়েছে। আর স্বর্ণপত্রগুলি উদ্ধার করা গেলেই রাজকন্যা তার রাজ্যকে উদ্ধার করতে পারবেন, কিন্তু এগুলোকে খুঁজে বের করা এত সোজা হবে না। রাজকুমার কখনোই কাউকে তার নিজের কামরায় প্রবেশ করতে দেন না, কিন্তু তিনি শুধুমাত্র রাজকন্যাকে নিয়ে গেলেন তার খাস কামরা দেখানোর জন্য। রাজকন্যা রাজকুমারের খাস কামরা দেখে অবাক হয়েছেন বটেই, এমন অন্যরকম সাজসজ্জায় গোছানো রাজকীয় কামরা তিনি আগে কখনো দেখেননি, কারণ রাজকন্যা এলফার খাস কামরা একেবারেই অন্যরকম। হঠাৎ রাজকন্যার চোখ বিশেষভাবে আটকে গেল দেওয়ালে টাঙানো একটি ঝলমলে স্বর্ণপত্রের উপর। রাজকন্যা একটানা স্বর্ণপত্রের উপর তাকিয়ে থাকলেন, বিস্ময় এবং চিন্তা করতে থাকলেন, এটাই কি একটি স্বর্ণপত্র যা আমাকে উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়েছিল? রাজকুমার জিনিসটি খেয়াল করতে পেরে স্বর্ণপত্রটি দেওয়াল থেকে এনে রাজকন্যার হাতে দিয়ে বললেন, জানি না এর বিশেষ কোনো অর্থ আছে কিনা, আমার এর কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার যদি পছন্দ হয় এটা আমি আপনাকে দিয়ে দেব। রাজকন্যা তখন অবাক হয়ে বললেন, রাজকুমার, এটা আপনার খাস কামরায় টাঙানো। আপনার কি মনে হয় আমার মতো এরকম অজানা কারোর হাতে আপনার এমন মূল্যবান জিনিস তুলে দেওয়া উচিত? যদি রাজা জানতে পারেন, আমার মনে হয় না ভালো কিছু ঘটতে চলেছে। রাজকুমার বললেন, কথা তো আপনি সত্য বলেছেন, কিন্তু এখন আপনি আর অজানা কেউ নন, আপনি তো আমার বন্ধু। বন্ধুর থেকে বড় মূল্যবান আর কী বা হতে পারে? রাজার ব্যাপারটা না হয় আমিই সামলে নেব। রাজকন্যা রাজকুমারের এমন উদার আচরণ মোটেও আশা করেননি। রাজকন্যার হৃদয় ছুঁয়ে গেল। রাজকন্যা স্বর্ণপত্রটি পেয়ে রাজকুমারকে কৃতজ্ঞতা জানালো। প্রথম স্বর্ণপত্রেই লেখা ছিল 2য় স্বর্ণপত্রের খোঁজ ঠিক কোথায় পাওয়া যেতে পারে, কিন্তু এর থেকে বেশি বিশেষ কোনো তথ্য দেওয়া ছিল না। রাজকন্যার হাতে সময় কম, তাই তিনি দেরি না করে রাজ্য থেকে সেই দিন সন্ধ্যার আগেই বেরিয়ে গেলেন, রাজকুমারকে কথা দিয়ে যে তিনি আর্চিভ পর্বতে একটি কাজের জন্য যাচ্ছেন, রাতের আগে তার সাথে দেখা করে যাবে। রাজকন্যা 2য় স্বর্ণপত্রের সন্ধানে চলে যান রহস্যময়ী আর্চিভ পর্বতে। রাত বেজে গেল 9টা। রাজকন্যা এখনও কেন রাজকুমারের সাথে দেখা করতে এলো না, রাজকুমারের চিন্তা হওয়ার ফলে তিনি তার দেহরক্ষীদের নিয়ে বেরিয়ে পড়লেন রাজকন্যাকে খুঁজতে। দুর্ভাগ্যবশত সেদিন ছিল প্রথম পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে অ্যানিম্যাল স্পিরিট প্রজাতির কেউই তাদের ছদ্মবেশী মানুষের রূপ ধরে রাখতে পারে না, আর রাজকন্যা বুঝতেও পারেনি সেদিন প্রথম পূর্ণিমার রাত ছিল। পূর্ণিমার চাঁদ আকাশে আসার সাথে সাথেই রাজকন্যার মানুষের রূপ হারিয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। রাজকুমার রাজকন্যাকে খুঁজতে এসে রাজকন্যার এই রূপ দেখে ফেললেন। রাজকুমার কিছু বুঝে ওঠার আগেই রাজকন্যা বলে উঠলেন, খবরদার, আজকে আপনি যা দেখেছেন তা যদি কাউকে বলে দেন, তাহলে এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। রাজকন্যাকে ভীত দেখে রাজকুমার অভয় দিয়ে বললেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি এ সম্পর্কে কাউকে বলবো না। রাজকন্যা বললেন, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব রাজকুমার? তখন রাজকুমার বললেন, সত্যি বলতে আমি আপনাকে ভালোবাসি, এবং যেহেতু আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি, তা আমি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। রাজকন্যা উত্তরে বললেন, রাজকুমার, যেমনটি আপনি দেখলেন, আপনার সাথে আমার বিবাহ কোনোদিনই সম্ভব নয়। আমি অ্যানিম্যাল স্পিরিট প্রজাতির রাজকন্যা। উভয় রাজ্যের রাজবংশই কখনোই মেনে নেবে না। রাজকুমার বললেন,
আমি আমার পিতাকে বলবো আমাদের বিয়ে দিতে। আপনাকে বিয়ে করতে যদি আমার বিপদ মোকাবেলা করতে হয়, তাও আমি করব। রাজকন্যা এবার সত্যি সত্যি রাজকুমারকে ভালোবেসে ফেললেন। রাজকন্যা রাজকুমারকে বললেন, কিন্তু তবুও আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় রাজকুমার, কারণ আমার রাজ্যকে রক্ষা করতে আমার এখনও 2টি স্বর্ণপত্র জোগাড় করতে হবে। আর তা যদি আমি করতে ব্যর্থ হই, তবে আপনার রাজ্যের সাথে আমার রাজ্যের শত্রুতা কখনোই শেষ হবে না, এবং এই উদ্দেশ্যেই আমি আপনার রাজ্যে এসেছি। রাজকুমার রাজকন্যাকে চিন্তা না করতে বলে তাকে পূর্ণিমার চাঁদ নেমে গেলে রাজপ্রাসাদে সেই দিনের জন্য ফিরে যেতে বললেন, এবং রাজকন্যা রাজকুমারকে বিশ্বাস করে তার সাথে রাজপ্রাসাদে ফিরে গেলেন। রীতিমতোই রাজকুমার রাজাকে বললেন তাদের বিবাহ দেওয়ার কথা, কিন্তু রাজা তখনও জানতেন না তার নিজের পুত্রের ভালোবাসার মানুষটি তার শত্রু রাজ্যেরই একজন রাজকন্যা। কিন্তু রাজা এ প্রস্তাবে রাজি হলেন না। তাই রাজকুমার আবদার করলেন, আপনি যদি রাজি না হন, তাহলে আমাকে একটি স্বর্ণপত্র দিন। রাজা অবাক হয়ে চিন্তা করলেন, স্বর্ণপত্র নিয়ে রাজপুত্রের কি কাজ? এত মূল্যবান স্বর্ণপত্র তো আর তার হাতে এমনি এমনিতেই দেওয়া যায় না। কিন্তু আদরে মাথায় করে তোলা রাজপুত্রের বায়না রাজা থামাতে পারলেন না। তাই বাধ্য হয়ে রাজপুত্রের হাতে একটি স্বর্ণপত্র তার দিতেই হয়েছে। রাজকন্যার প্রতি রাজপুত্রের ভালোবাসা প্রকাশের জন্য রাজপুত্র রাজকন্যার হাতে স্বর্ণপত্রটি তুলে দেন। এই বিষয়ে রাজা জানতে পেরে প্রচণ্ড রেগে যান এবং রাজকুমারকে হুঁশিয়ারি দেন যে একজন রাজকুমার হয়ে অজানা এক মেয়ের হাতে সে কিভাবে স্বর্ণপত্র তুলে দিতে পারে। তখন রাজকুমার উত্তরে বললেন, আমি এলফাকে ভালোবাসি বাবা। আমি ওকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। রাজপুত্রের মুখে এমন কথা শুনে রাজার চরম রেগে রাজপুত্রকে ধমক দিলেন। বললেন, দেখি কেমন তোমার ভালোবাসা। এতই যদি ভালোবেসে থাকো, তাহলে বেরিয়ে যাও আমার রাজ্য থেকে তাকে নিয়ে। আর অভিমানী রাজকুমার ঠিক তাই করলেন। বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাবা। আমার ভালোবাসাটা যে কতটা সত্য তা আমি অবশ্যই প্রমাণ করে দেখাবো। তাই বলে রাজকুমার বেরিয়ে যেতে চাইলে রানী রাজকুমারকে অনেক ঠেকাতে চাইলেন, কিন্তু রাজকুমার বলল, তুমি আমাকে ঠেকিও না মা। আমি এলফাকে আমার বউ বানিয়ে তারপরেই বাড়ি ফিরব। রাজকুমারকে নিয়ে রাজকন্যা তার রাজ্যে ফিরে গেলেন। রাজকন্যার রাজ্যের সকলেই রাজকুমারকে অনেক আপ্যায়ন ও আদর যত্ন করল, কারণ রাজকুমারকে রাজকন্যা ভালোবাসতেন। রাজকুমারও যেন তাদের আদর যত্নের মায়ায় পড়ে গেলেন। এদিকে রাজার রাজ্যের রাজপুত্র সত্যি সত্যি অভিমান করে রাজ্য থেকে বেরিয়ে গেছে দেখে রাজার দুশ্চিন্তায় মাথার চুল পড়তে থাকে। কিবা হতো যদি তাদের বিয়ে দেওয়া হতো, হয়তো রাজ্য থেকে রাজপুত্র এভাবে বেরিয়ে যেত না। তাই তিনি মন্ত্রী ও সিপাহীদেরকে আদেশ দেন রাজকুমারকে খুঁজে বের করতে এবং তাকে জানিয়ে দিতে রাজা তাদের বিয়েতে রাজি আছে। চন্দ্র বছরের দ্বিতীয় পূর্ণিমাও পার হয়ে গেল। রাজকন্যার শেষ স্বর্ণপত্রটি আর খোঁজা হলো না। রাজপুত্র রাজ্যে ফিরে এলো। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তাদের বিয়েও দেওয়া হলো। রাজকুমার ও রাজকন্যাকে অভিনন্দন জানাতে আসে এক উদ্ভট বৃদ্ধ বামন। বামন তাদের নাম এক ঝলমলে রাজ বিবাহপত্রে লিখে নেন এবং রাজকন্যার হাতে দেন। রাজকন্যা বিবাহপত্রটি খুলে দেখে একটি স্বর্ণপত্র, যেখানে লেখা, ভালোবাসায় পারে সকল শত্রুতাকে নির্মল করতে। স্বর্ণপত্রটি হাতে পেয়ে রাজকন্যা ও রাজকুমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। রাজা রানী সকলেই জানতে পারলেন। সুখের সংসার গড়ে উঠল, যেন ভালোবাসা, দয়া, স্নেহ ও একে অপরের প্রতি সম্মানই পারে পৃথিবীটাকে সুন্দর করতে।